বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব আজ থমকে গেছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। প্রতিনিয়ত বাড়তে আছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করি, ঘরে অবস্থান করি, সুস্থ থাকি। ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর নন-টেক পদার্থবিজ্ঞান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আজকে যে বিষয়ে আমি ক্লাস নিব সেটা ফিজিক্স 1, অধ্যায় 8, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। এই অধ্যায়ে আমরা যা শিখব, স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপক সীমা, পীড়ন, বিকৃতি, নমনীয় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, দৃঢ় বস্তু, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইত্যাদি সম্পর্কে আমরা জানব। পীড়ন ও বিকৃতি কত প্রকার ও কি আমরা ব্যাখ্যা সহকারে এটা শিখব। স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকার ও কি এটা আমরা জানব। হুকের সূত্রটি বর্ণনা এবং ব্যাখ্যা করা আমরা শিখব। পয়সনের অনুপাত বর্ণনা ও ব্যাখ্যা করা আমরা শিখব। ইয়াংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক y = mgl/πr²l, এটা আমরা দেখব। আর কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। প্রথমে আমরা জেনে নিই স্থিতিস্থাপকতা কাকে বলে। আসলে স্থিতিস্থাপকতা পদার্থের একটি ধর্ম। পদার্থের যে ধর্মের জন্য তার উপর বল প্রয়োগ করে বল তুলে নিলে সে আগের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ একটি পদার্থের উপর যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পর বলটা সরিয়ে নিলে অথবা তুলে নিলে বস্তুটি যদি পূর্বের অবস্থায় ফিরে পায়, তাহলে যে ধর্মের জন্য বস্তুটা তার পূর্বের অবস্থা ফিরে পেল সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। আমরা যদি একটি রাবার নিই, এই রাবারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে যদি নিচ দিকে কোনো ভার দিই, তাহলে দেখা যাবে কি যে সেটা বেড়ে গিয়েছে। তাহলে এইটা যদি আমরা সরিয়ে নিই, তাহলে দেখা যাবে কি যদি সেটা পূর্বের অবস্থা ফিরে পেল, অর্থাৎ রাবারটা পূর্বের অবস্থা ফিরে পেল, তাহলে সেটাকে আমরা কি বলবো, বস্তুর যে ধর্মের জন্য এটা পূর্বের অবস্থা ফিরে পেল সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। এবার আমরা দেখব স্থিতিস্থাপকতার সীমা। বাহ্যিক বলের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায় কাজ করে এবং ওই প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তু আগের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতার সীমা বলবো। অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপকতার ধর্ম প্রদর্শন করবে। তো যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপকতার ধর্ম প্রদর্শন করবে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতার সীমা। এবার আমরা দেখে নিব পূর্ণ দৃঢ় বস্তু। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি এর কোনো বিকৃতি না ঘটে তবে ওই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলবো। অর্থাৎ কোনো বস্তুর উপর বল আমরা প্রয়োগ করলাম, করার পর দেখা যাচ্ছে যদি এর কোনো বিকৃতি না ঘটে, বিকৃতি কি হবে, ঘটবে না, তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ দৃঢ় বস্তু। নমনীয় বস্তু। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর বিকৃতি ঘটে, প্রযুক্ত বল সরিয়ে নিলে যদি বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থা ফিরে না আসে তবে ওই বস্তুকে আমরা নমনীয় বস্তু বলবো। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলটাকে আমরা সরিয়ে নিই, তাহলে দেখা যাবে কি সে সম্পূর্ণরূপে কি হচ্ছে, পূর্বের অবস্থা ফিরে না আসবে, তাকে আমরা বলবো হলো নমনীয় বস্তু। এবার আমরা দেখে নিব বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, বিকৃতি। মনে করি
একটি বস্তুর আদি দৈর্ঘ্য হলো এল, বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আমরা যদি স্মল এল হয় বা নিই, তবে বিকৃতি ছোট এল ডিভাইডেড বাই হলো বড় এল। অর্থাৎ তাহলে যেহেতু বিকৃতি দুটি একই জাতীয় রাশির অনুপাত, কাজে এর কোনো একক বা মাত্রা নেই। তাহলে আমরা এবার এটাকে আমরা ব্যাখ্যা এভাবে করতে পারি, যদি একটি রাবার আমরা নিই, রাবার নিলে জিনিসটা ভালো বোঝা যায়, কারণ বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি অল্প বল প্রয়োগ করলেই। যদি আমরা 8 সেন্টিমিটারের একটা রাবার নিই, রাবার নিয়ে আমরা যদি বল প্রয়োগ করি, দেখা যায় যদি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে বেড়ে গিয়ে যদি আমরা করি কি বল অপসারণ করি, তাহলে অপসারণ করলে কি হবে, পুরো অবস্থা ফিরে পাবে। তাহলে এটা কি একটা স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করছে বস্তুটা। তাহলে এই যে 4 সেন্টিমিটার বেড়ে গেল, তাহলে 8 সেন্টিমিটারের জন্য বাড়লো হলো 4 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের জন্য বাড়লো কত, 4/8 হলো 4, অর্থাৎ হলো হাফ। এই যে হাফ, সেটাই হলো তার বিকৃতি। তাহলে যেহেতু বিকৃতি দুটি একই জাতীয় রাশির অনুপাত, কাজে এর কোনো একক বা মাত্রা নেই। তাহলে আমরা কিভাবে জানলাম বিকৃতি জিনিসটা কি, কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো, বিকৃতি। এবার আমরা দেখব বিকৃতির প্রকারভেদ। তাহলে প্রথমে আমরা দেখি দৈর্ঘ্য বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলবো। অর্থাৎ শুধুমাত্র যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে বা দৈর্ঘ্যের বিকৃতি ঘটে, সেটাকে আমরা বলবো হলো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি সমান হলো এল ডিভাইডেড বাই এল। এবার আমরা দেখব আয়তন বিকৃতি। তাহলে বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলবো। তাহলে আয়তন বিকৃতি ছোট হাতের বি সমান বড় হাতের বি। তাহলে আয়তন বিকৃতি কি হবে, কোনো বস্তু বল প্রয়োগের ফলে কি হবে, তার আয়তনের পরিবর্তন হবে। তাহলে আয়তনের যদি পরিবর্তন হয়, তাহলে একক আয়তনের পরিবর্তনের যেতটুকু পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলবো, আয়তন বিকৃতি। কিন্তন বা মোচড় বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধু আকারের পরিবর্তন হয়, তবে সংশ্লিষ্ট বস্তুর আকার পরিবর্তনকে কিন্তন বা মোচড় বিকৃতি বলবো। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়, শুধু আকারের পরিবর্তন হয়, আয়তনের কিন্তু পরিবর্তন হবে না, শুধুমাত্র তার আকারের পরিবর্তন হবে। যতটুকু আয়তন ততটুকুই থাকবে, কিন্তু তার আকারের পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, কিন্তন বা মোচড় বিকৃতি। কিন্তন বা মোচড় বিকৃতি থিটায় ট্যান থিটা ইকুয়াল টু যতটুকু পরিবর্তন হবে এ ড্যাশ ডিভাইডেড বাই হলো এ ডি। এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো পীড়ন। পীড়নটা কি, কোন একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে দেখা যায় কি যে সেই বস্তু সেই বলটাকে প্রতিরোধ করছে। তাহলে আমরা এটা দুই ভাবে বর্ণনা করতে পারি। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল অথবা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বল, দুইটাকে আমরা বলতে পারি। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলের মানকে আমরা পীড়ন বলবো। তাহলে ধরি কোনো তলের ক্ষেত্রফল এ এবং বল হলো এফ হয়, তবে পীড়ন এফ ডিভাইডেড বাই এ। তাহলে পীড়নটা কি হবে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলের মানটাকে আমরা কি বলবো, পীড়ন। ধরি কোনো তলের উপর যদি আমরা বল প্রয়োগ করছি, তাহলে বল প্রয়োগ করে কি হবে, সমমানের বিপরীতমুখী বল অর্থাৎ প্রতিরোধকারী বলের একটা সৃষ্টি হবে। এই প্রতিরোধকারী বলটা যদি এফ হয়, তাহলে পীড়ন এফ ডিভাইডেড বাই এ। পীড়নের এসআই পদ্ধতিতে অর্থাৎ এমকেএস অথবা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এর একক হলো নিউটন পার মিটার স্কয়ার এবং পীড়নের মাত্রা সমীকরণ ml-1t-2। এবার আমরা দেখে নিব পীড়নের প্রকারভেদ। তাহলে প্রথমে আমরা দেখে নিই দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য তারের একক ক্ষেত্রফলের
উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে আমরা দেখে নিই দৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি, যে দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য তারের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হবে সেটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য পীড়ন। এবার আমরা দেখে নিব আয়তন পীড়ন। আয়তন বিকৃতি ঘটানোর জন্য বস্তুর তলের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? আয়তন পীড়ন। আয়তন পীড়ন সমান এফ বাই এ, অর্থাৎ আয়তন বিকৃতি ঘটানোর জন্য যে বলটা আমরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত করব সেটা কি বলবো আমরা? কি? আয়তন পীড়ন। কিন্তন পীড়ন আকার বিকৃতি ঘটানোর জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর যে স্পর্শী বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? কিন্তন পীড়ন। কারণ পীড়নের সময় আমি বলেছিলাম যে পীড়নের হলো দুই ভাগে সংজ্ঞা দেওয়া যায়। কি সেটা? প্রযুক্ত বল অথবা যে বস্তুতে আমরা বলটা প্রযুক্ত করছি সেটার প্রতিরোধকারী বলের যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হবে, অথবা প্রতিরোধকারী যে উদ্ভূত লম্বভাবে যে বলটা প্রতিরোধকারী বল ক্রিয়া করবে সেটাকে আমরা কি বলবো? পীড়ন। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো হুকের সূত্র। হুক বলে একজন বিজ্ঞানী, তিনি দেখালেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন কি হবে? সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক হবে। কিন্তু এখানে মাস্ট কি হতে হবে? সেটা অবশ্যই 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 স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। এই স্থিতিস্থাপক সীমার মধ্যে না হলে কিন্তু হুকের সূত্র প্রযোজ্য হবে না। অর্থাৎ এই হুক যেটা বললো যে পীড়ন সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক হবে, এটা কিন্তু হবে না। তাহলে আমরা দেখে নিই স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হবে? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন ইকুয়াল টু ধ্রুবক গণিত হলো বিকৃত, অর্থাৎ একটা সমানুপাতিক ধ্রুবক আমরা বসিয়ে নিলাম। তাহলে আমরা কি পাবো? পীড়ন। তাহলে এখানে আমরা পীড়ন ইকুয়াল টু ধ্রুবক গণিত হলো বিকৃতি। তাহলে পীড়ন, এই বিকৃতিটাকে আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান হলো, যেহেতু গণিত আকারে আছে তার সেহেতু আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান হলো ধ্রুবক। তাহলে এই ধ্রুবকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে হুকের সূত্র কি হবে? সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও আর বিকৃতির সমানুপাতিক হবে। এখান থেকে আমরা ডিডাকশন করে পেলাম কি? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান হলো ধ্রুবক। এবার আমরা দেখে নিই স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো তিন প্রকার। কি? ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে আমরা প্রথমেই দেখে নিই ইয়াং এর গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথমে ফার্স্ট কন্ডিশনটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ইয়াং এর গুণাঙ্ক বলে, একে ওয়াই দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ স্থিতিস্থাপক যে সীমার মধ্যে দৈর্ঘ্য একটা পীড়ন হবে এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত হবে সেটাকে আমরা কি বলবো? ইয়াং এর গুণাঙ্ক। তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এবার আমরা দেখব আয়তন গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আয়তন গুণাঙ্ক বলে, একে কে দ্বারা ডিনোট করা হয়? তাহলে আয়তন গুণাঙ্ক কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদেরকে ফার্স্ট কন্ডিশন আবার ওইখানে কমপ্লিট করতে হবে, সেটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে না হলে কিন্তু হবে না। আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমরা কি বলবো? আয়তন গুণাঙ্ক। একে কে দ্বারা ডিনোট করা হবে? তাহলে আয়তন গুণাঙ্ক সমান হলো আয়তন পীড়ন ভাগ হলো আয়তন বিকৃতি। এবার হলো দৃঢ়তার গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আকার গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক আমরা বলবো। তাহলে একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক সমান হলো আকার পীড়ন ডিভাইডেড বাই হলো আকার বিকৃতি। এবার আমরা দেখে নিব ইয়াং এর গুণাঙ্ক। কোন নির্দিষ্ট বস্তুর জন্য দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে ইয়াং এর গুণাঙ্ক বলবো। তাহলে প্রথমেই আমরা আগেও দেখে নিয়েছি
কি সেটা, যে নির্দিষ্ট বস্তুর জন্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কি হবে, একটা ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাকে কি ইয়াং এর গুণাঙ্ক বলবো। তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান হলো দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এফ বাই এ ডিভাইডেড বাই হলো এল বাই ছোট এল ডিভাইডেড বাই হলো বড় এল। তাহলে এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এখানে আমরা কি পেলাম, এফ এল ডিভাইডেড বাই, কারণ এখানে গণিত দিয়ে বড় এলটা উপরে গেল, নিচে ছোট এল আসলো, তাহলে এফ এল ডিভাইডেড বাই হলো এ এল। এফ আসলে মূলত হলো এম এবং জি, অর্থাৎ যে ভরটা দিই সেটা হলো এম জি এল ডিভাইডেড বাই, আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি হলো পাই আর স্কয়ার, আর এই যে এল ছিল সেটাই। তাহলে এখানে আমরা ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান কি পেলাম, এম জি এল ডিভাইডেড বাই হলো পাই আর স্কয়ার এল। তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান আমরা পেলাম হলো এম জি এল ডিভাইডেড বাই হলো পাই আর স্কয়ার এল। এবার আমরা দেখব পয়সনের অনুপাত। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। তাহলে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে, একে সিগমা দ্বারা ডিনোট করা হয়। সুতরাং পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, আমি জিনিসটা একটু ভালোভাবে, মোটা একটি রাবার নিলাম। রাবারকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে দেখা যাবে কি, যে দৈর্ঘ্যে যদি বাড়ে, দৈর্ঘ্যে যদি আমরা বাড়ে রাবারটা, তাহলে কি হবে, পার্শ্বে কমে যায়। দৈর্ঘ্যে বাড়লে পার্শ্বে কমে যাবে। এই যে কমে যাবে মানে সে বিকৃতি হচ্ছে। তাহলে পার্শ্ব বিকৃতি যেটা হলো, পার্শ্বের যে বিকৃতি হলো বা কমছে, তাহলে একক আয়তনে যেটা হবে সেটা তো আমি আগে বলেছি। তাহলে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কি হবে, একটা ধ্রুব সংখ্যা পাওয়া যাবে। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলবো কি, পয়সনের অনুপাত। একে সিগমা দ্বারা ডিনোট করা হয়। পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ধরি কোন তারের দৈর্ঘ্য হলো এল এবং ব্যাস হলো ডি। এর দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য ডেল এল পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এর ব্যাস যদি ডেল ডি পরিমাণ কমে যায় তবে পার্শ্ব বিকৃতি কি হবে, ডেল ডি ডিভাইডেড বাই হলো ডি, এবং দৈর্ঘ্য বিকৃতি হবে ডেল এল ডিভাইডেড বাই হলো এল। তাহলে পয়সনের অনুপাত আমরা কি জানি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হলো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে সিগমা ইকুয়াল টু ডেল ডি ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই ডেল এল গণিত হলো ডি। তো যেহেতু পয়সনের অনুপাত একটি সংখ্যা মাত্র, তাই এর কোনো একক নেই। তাহলে আমি কি বলবো, যে কোন তারের দৈর্ঘ্য ছিল কি এল, বল প্রয়োগ করার ফলে, এবং ডি হলো তার দৈর্ঘ্য। তাহলে বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে, ডেল এল পরিমাণটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পার্শ্বে কি হয়ে যাবে, ব্যাসটা তার কিন্তু কমে যাবে। প্রথমে আমি বলেছি ব্যাসটা কমে যাবে। তবে ডেল ডি পরিমাণ যদি কমে যায় তবে পার্শ্ব বিকৃতি ইকুয়াল টু ডেল ডি ডিভাইডেড বাই ডি এবং দৈর্ঘ্য বিকৃতি ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে পয়সনের অনুপাত অনুসারে আমরা কি পাবো, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ডেল ডি ডিভাইডেড বাই ডি, আর এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে হয়ে যাবে কি, এলটা উপরে চলে যাবে আর ডেল এলটা নিচে আসবে। তাহলে ডেল ডি ডিভাইডেড বাই ডেল। যেহেতু পয়সনের অনুপাত একটি সংখ্যা মাত্র, তাই এর কোনো একক নাই। এবার আমরা দেখে নিব একক আয়তনীকৃত কাজ। একক আয়তনীকৃত কাজ সমান হাফ গণিত পীড়ন গণিত হলো বিকৃতি। মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি লম্বা তার আমরা নিলাম। তাহলে এল দৈর্ঘ্য বিশিষ্ট আমরা লম্বা তার নিয়ে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এ নিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এবং তারের দৈর্ঘ্য বরাবর এ পরিমাণ বল বৃদ্ধি করায় তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে ডেল এল না এল হবে, এখানে এল, এখানে ইয়ে হয়েছে, লিখতে একটু ভুল হয়েছে। তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয় তাহলে এল কে অসংখ্য ক্ষুদ্র অংশ ডিএল এ বিভক্ত করি। আমরা কি করলাম, ডিএল এ বিভক্ত করলাম।
তাহলে ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ এফ গুণিত হলো ডিএল। তাহলে এল দৈর্ঘ্য বৃদ্ধিতে, এই যে আমাদের এল দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এই দৈর্ঘ্য বৃদ্ধিতে আমাদের কৃত কাজ ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউ যদি হয় তাহলে আমাদের সম্পূর্ণ কাজ আমরা ডাব্লিউ যদি হয় তাহলে ডি ডাব্লিউ 0 to L, আর এই যে ডি ডাব্লিউ সমান হলো এফ ডট ডিএল বা ডাব্লিউ ইকুয়াল টু 0 to L এফ ডিএল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে এফ এর এফ সমান আমরা কি জানি, আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই হলো এ এল। তাহলে এফ সমান আমরা এখান থেকে যদি আমরা এফ বের করি তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই হলো এল। তাহলে এফ সমান হলো ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তাহলে এফ এর মানটা আমরা বসিয়ে দিই ওয়াই এ এল ডিভাইডেড বাই হলো এল ডি এল। তাহলে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সমান আমরা কি জানি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যেহেতু ওয়াই এ এল হলো কি ধ্রুবক এবং ছোট এল, তাহলে 0 to L ইন্টিগ্রেশন অফ এল ডিভাইডেড বাই এল ডিএল। তাহলে ওয়াই এ এল এটা সমান আমরা পাবো এল স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2L। তাহলে একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ সমান ওই যে পূর্ণাঙ্গ কাজ যেটা আমরা পেলাম হলো সেটা হলো ডাব্লিউ ডিভাইডেড বাই হলো ভি। তাহলে ডাব্লিউ সমান আমরা ওখান থেকে পেলাম ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2L, আর ভি সমান হলো এ এল। ভি সমান আমরা কি পেলাম হলো এ এল। তাহলে আর এফ সমান আমরা কি জানি ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2L গুণিত ভি সমান আমরা ডাব্লিউ সমান আমরা কি জানি ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2L, ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2L, আর ভি সমান আমরা জানি হলো এ এল। তাহলে এখন যদি আমরা আলাদা আলাদা করি, এই 2 আছে তার মানে হাফ নিয়ে নিলাম, হাফ ওয়াই এ এখান থেকে একটা এল নিলাম, তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই এখানে এল এ নিলাম আমরা, আর এই যে এখান থেকে ছোট এল একটা নিলাম এল ডিভাইডেড বাই এল। তাহলে আমরা ওয়াই এ এল ডিভাইডেড বাই এল সমান আমরা কি জানি এফ। তাহলে এফ আর এই যে এল অর্থাৎ ওয়াই এ এল ডিভাইডেড বাই এল সমান আমরা জানি হলো এফ। তাহলে এফ ডিভাইডেড বাই এ আর ছোট এল ডিভাইডেড বাই বড় এল। তাহলে হাফ গণিত পীড়ন গণিত হলো বিকৃতি। অতএব একক আয়তনে কৃত কাজ সমান হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। একক আয়তনে কৃত কাজ সমান আমরা কি পেলাম হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। এবার আমরা একটু দেখে নিই কিছু গাণিতিক সমস্যা। এক মিটার দীর্ঘ ও 10⁻² সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 5 কেজি ভর দ্বারা টানা হলো বা ঝুলিয়ে টানা হলো। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে, এবং এখানে আমাদের দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু অর্থাৎ ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান হলো 2 × 10⁻11 n মিটার পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, প্রথমে আদি দৈর্ঘ্য দেওয়া আছে হলো এল, এটা বড় আমরা বড় হাতের এল 1 মিটার। এম সমান দেওয়া আছে আমাদের হলো 5 কেজি, এম দেওয়া আছে হলো 5 কেজি। আর কি দেওয়া আছে এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা এ হলো 10⁻² সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 10⁻6 মিটার স্কোয়ার। আর ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ছোট হাতের এল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের কতটুকু হবে। তাহলে
আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়াল টু mgl ডিভাইডেড বাই al, কি mgl ডিভাইডেড বাই al। তাহলে এখান থেকে যদি আমরা l নিই, l বের করি, তাহলে আমরা কি নেব mgl, আর এই যে lটা এইখানে গেল, yটা নিচে আসলো, তাহলে y, তাহলে mgl, m সমান হলো 5 কেজি, g হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর l এর পরিমাণ হলো 1, l এর পরিমাণ হলো 1। তাহলে 5 ইন্টু 9.8 গণিত হলো 1, আর এর মান হলো 10 টু দি পাওয়ার মাইনাস 6 গণিত 2। y এর গুণাঙ্ক হলো y ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই ছোট হাতের l ইকুয়াল টু 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। একটা অঙ্ক দেখি, এদের অঙ্কগুলো প্রায় পরীক্ষায় পড়ে, জন্য আমি অঙ্কগুলো অনেকগুলা করেছি। 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য কি হবে? দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরি, কি বলছে এখানে, এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য কি হবে? দ্বিগুণ হবে। তাহলে ধরি আদি দৈর্ঘ্য হলো এল, কি ধরলাম আমরা? আদি দৈর্ঘ্য হলো এল। তাহলে যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তাহলে ছোট হাতের এল ইকুয়াল টু 2l মাইনাস এল, তাহলে এল অর্থাৎ বাড়লো কত? সমান পরিমাণ। আদি দৈর্ঘ্য যা হবে, দৈর্ঘ্য বৃদ্ধিও তাই হবে। এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হলো 10 টু দি পাওয়ার মাইনাস 2 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার স্কোয়ার। আর ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা জানি y ইকুয়াল টু fl ডিভাইডেড বাই al। তাহলে এখান থেকে যদি আমরা f, যেহেতু আমাদের বল, কত বল প্রয়োগ করতে হয়, তাহলে f ইকুয়াল টু y al ডিভাইডেড বাই l। আমরা মান বসালাম, f ইকুয়াল টু y এর মান হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এর মান হলো 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর এখানে এল যেটা ছিল দৈর্ঘ্য ছোট হাতের এল সমান হলো বড় হাতের এল, আর নিচে এল। তাহলে এটা কেটে দিলে আমাদের এফ এর মান হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার। আরেকটা অঙ্ক আমরা দেখি। 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারকে টেনে তার দৈর্ঘ্যের 20% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার আমাদের দেওয়া আছে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার, তাহলে এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 1 বর্গ সেন্টিমিটার হলো 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কয়ার। ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। আর আদি দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে এল, বড় হাতের এল। তাহলে আমাদের তার দৈর্ঘ্যের 20% কিভাবে বৃদ্ধি হবে? তাহলে ছোট হাতের এল অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি সমান হলো বড় হাতের এল গুণিত 20%, এটাকে আমরা করতে পারি এল বাই 5। তাহলে ইয়াং এর গুণাঙ্ক y সমান আমরা জানি এফ এল ডিভাইডেড বাই হলো এ এল। তাহলে এফ এল ডিভাইডেড বাই এ এল, তাহলে এফ সমান আমরা পাই হলো y এ এল ডিভাইডেড বাই হলো এল। y সমান হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 গণিত এর মান আমরা জানি হলো কি 10 টু দি পাওয়ার মাইনাস 4 গণিত হলো এল, আর এল গণিত এই যে এল ছিল এল, আর এই যে এল বাই 5 ছোট হাতের এল সমান হলো এল বাই 5। এল কেটে গেলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই এফ ইকুয়াল টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন। এত পরিমাণ বল আমাদের প্রয়োগ করতে হবে। 2 মিটার লম্বা ও 1 মিমি প্রস্থচ্ছেদ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারে 20 কেজি ভার দিলে তারটির দৈর্ঘ্য 0.6 মিমি বৃদ্ধি পায়। তারটির ইয়াং এর গুণাঙ্ক নির্ণয় করা। তাহলে এখানে এম ইকুয়াল টু হলো 20 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল সমান হলো 2 মিটার, পায়ের মান হলো 3.14, আর সমান হলো 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার।
আর এল সমান হলো 0.6 ইন্টু 10⁻, এত মিটার। ওয়াই ইকুয়াল টু mgl ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এল। আমরা জানি ওয়াই এর মান আমরা যদি বিভিন্ন মানগুলো বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান পাবো হলো ওয়াই ইকুয়াল টু 2.07 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই ঘরে থাকি এবং সুস্থ থাকি।